আর আজকের মাথা নিচ হয়ে যায়। এই স্বৈরাচারের সাথে আঘাত করে গোপনে, প্রকাশ্যে রাজনীতি করে, রাজপথে গোপনে স্বৈরের সাথে আঘাত করে। এই মুনাফিকি, এই নেফাকি দ্বারা দেশ ও জাতির কোনো কল্যাণ হতে পারে না। মারামারি বহু দলের, এক দল আরেক দলের প্রতি আপনারা দেখেছেন। এই সরকার যখন দেখলো যে না, এতে লাভ হয় না, সরকারের লাভ হয় না, আর একটা নূতন তামাশা করে নিজে নিজে এই দলীয় প্রতীকটা উঠাই দিলেন। এর কোনো ব্যাখ্যা নাই। সরকার নিজেই তামাশার সরকার। তো এই সরকার যা কিছু করবে সবই তামাশা। জাতীয় নির্বাচন বলেন, প্রশাসন সাজানো বলেন, আইন বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, যা কিছু সবই কিন্তু তামাশার। আমরা নূতন না, স্বাধীনতার সময় যারা 70-এ নির্বাচন দেখেছেন, স্পষ্ট মনে আছে আমাদের। খান যে নির্বাচন দিল, এই নির্বাচনের মধ্যে কেউ কোনো প্রশ্ন তোলে নাই। বাংলাদেশে যতগুলো দল আছে, ডান বাম ইসলামপন্থী, কেউ কিন্তু বলে না যে নির্বাচনে দুর্নীতি হয়েছে। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকেই নির্বাচনে কারচুপি, নির্বাচনের তামাশা শুরু হলো। 73 সাল থেকে এই তামাশা শুরু। এর ধারাবাহিকতায় কিন্তু আদ্যবধি সেই একই তামাশার নির্বাচন। 73 সাল থেকে যেমন দলীয়করণ শুরু, গণতন্ত্রের বুকে ছুরিকাঘাত করা হলো, নামে বেনামে অদ্যবধি কিন্তু এই গণতন্ত্রের বুকে ছুরি চালানো হয়েছে। আমার নূতন রাজনৈতিক নেতৃবৃন্দ ভাইদের আমি উদ্দেশ্য করে বলবো, আমার নূতন ভাইরা গণতন্ত্রের জন্য খুব পাগল পারা, প্রজাতন্ত্রের জন্য খুব পাগল পারা, তাহলে তার রাজনীতি করার জন্য খুব পাগল পারা, এইগুলার মূল উৎস কোথায়? গণতন্ত্র বলেন, পেলেতারিয়েত বলেন, সমাজতন্ত্র বলেন, আর গণতন্ত্র বলেন, এর মূল উৎস কিন্তু এটা ছদ্মনাম। মানে স্বৈরাচারীদের ক্ষমতাকে এককভাবে কুক্ষিগত করার জন্য, কুক্ষিগত করার জন্যে এইগুলোর স্বৈরাচারের বিভিন্ন ছদ্মনাম। গণতন্ত্র স্বৈরাচারের ছদ্মনাম। গণতন্ত্র নামে কী করেছে? স্বাধীনতা পরে যারা গণতন্ত্রের দোহাই দিয়ে তারা কী করেছেন? তাদের সরকারগুলো কেমন ছিল? আমেরিকার গণতন্ত্রের অবস্থা কি? এই একটা পাগল ট্রাম্প, উনি বলছে আগামী নির্বাচনে আমি জিততে না পারলে এই ফলাফল আমি মানব না। গণতন্ত্র কি বোঝেন নাই? ভারতের মোদি মুসলমানদের উপর যে নির্বাচন, মানে যে নির্যাতন, তাদের উপরে যে কটাক্ষ, নির্বাচনের মধ্যে কটাক্ষ, যারা সন্তান বেশি বেশি জন্ম দেয়, আর কংগ্রেস এদেরকে এই হিন্দুদের টাকা নিয়ে, পয়সা নিয়ে এদেরকে দেবে। এই গণতন্ত্র ভারতের গণতন্ত্র। পাকিস্তানের সেনা সমর্থিত গণতন্ত্র কে দেখেছেন নাই? সেই কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের যুক্তরাজ্যের গণতন্ত্র। তা আপনি কোন গণতন্ত্রটা চাই? দৃষ্টান্ত দিয়ে বলতে হবে আপনি এইটা চাই, এই মডেল চাই। কোন গণতন্ত্র আপনি চান? কোন প্রজাতন্ত্র আপনি চান? কোন সমাজতন্ত্র চান? এই জায়গায় যদি আমরা চিহ্নিত করতে না পারি, এই রাজনৈতিক প্রহসন কোনোদিন বন্ধ হবে না। আজকে আমি সবাইকে এই জায়গা থেকে, সমস্যার মূলে হাত না দিলে, গাছের গোড়া কেটে উপরে পানি ঢাললে সেই গাছ কোনোদিন বাঁচে না। আজকের আপনার সিদ্ধান্ত নিতে হবে, এই জাতীয় সংসদ, প্রশাসনের নির্বাচন, প্রশাসনের সরকার, এইটাকে কিভাবে সমূলে পরিবর্তন করা যায়। এই জন্য রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন দরকার। এই রাজনৈতিক গুণগত পরিবর্তন ছাড়া তথাকথিত একজনের গণতন্ত্র, একজনের সমাজতন্ত্র, একজনের প্রজাতন্ত্র, একজনের ধর্মনিরপেক্ষ আসেন। কোথায় কি হয়েছে? ভারতের ধর্মনিরপেক্ষতার স্বরূপটা কি? একজনে মুসলমান গোস্ত নিয়ে যায়, খাসির গোস্ত, বা তুই গরুর গোস্ত নিছো, এই গরুর গোস্ত অজুহাতে, ওটা খাসি না গরু, এই অজুহাতটাকে পিঠে হত্যা করা হয়। এই ধর্মনিরপেক্ষতাবাদ। মসজিদ ভেঙ্গে, এটার মধ্যে মূর্তি আসলে বড় বড় যত মসজিদ, এর তলে মূর্তি, এর নাম ধর্মনিরপেক্ষতাবাদ। আপনি এই যে কায়েম করতে চান দেশে, সেকুলার রাজনীতি চালু করতে চান আপনি কোন দেশে? ভারতে। এই জন্য আমি রাজনীতি বলবো, রাজনীতিবিদরা যদি ঠিক না হয়, জনগণ কোনদিন ঠিক হবে না।
আর নাসু আলাদ দিনে মুলুকহীন, রাজার চালে প্রজা চলে। রাজনীতিবিদরা যদি প্রশাসন বন্ধ না করে, তারা যদি সঠিক রাজনীতি না করে, আবেগের বশবর্তী হয়ে রাজনীতি করে, কোনো স্বার্থের রাজনীতি করে, আমরা দেখছি না স্বার্থের রাজনীতি নির্বাচনে দেখেছি না? 2 দিন আগে যে সরকারের মধ্যে যে তুমুল কঠিন বক্তব্য দিচ্ছে, 2 দিন পর সেই সরকারের সাথে মিলে গেল। কেন? এটা কিভাবে, কি জন্যে? এই খাই খাই রাজনীতি মূলোৎপাটন করতে না পারলে কোনোদিন সঠিক রাজনীতি হবে না, কোনোদিন হবে না। এই খাই খাই রাজনীতি চলছে। আজ বিরোধী দল যার নামে যারা পড়েছে, বিরোধী দল মানে কি? আজকে সরকারের বিরোধী দল দেখছেন না আমরা, পার্লামেন্টে তারা কি করে? গৃহপালিত, লজ্জা লাগে না? রাজনীতিকে নষ্ট করে দিয়েছেন। বাংলাদেশের রাজনীতি দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা। এই দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা রাজনীতি উৎখাত করতে না পারলে, একটা সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে না পারলে এই জাতির কোনো কল্যাণ হবে না। মিছিল করা যাবে, মিটিং করা যাবে, ঘেরাও করা যাবে, কিন্তু জাতির কোনো সঠিক কোনো পথ রচনা করতে আমরা পারবো না। আমরা তো মিছিল কম করলাম না, সমাবেশ তো কম করলাম না, কিন্তু জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হতে পারলাম না। কেন? কেন পারলাম না? এখনো পারি না কেন? আজকে কত নাটক, একবার জোট গড়ে, আবার পর্যন্ত জোট নিজেরা ভেঙে দেয়। জোটের শরিকরাও জানে না যে কখন জোটটা ভেঙে দিল, আবার এখন জোট করবে। এটা একটা প্রহসন না? বলে কি এটা একটা প্রহসন না? আর এই প্রহসনের পাতে ফা দেবেন আপনি, আর এই রাজনীতি করবেন আপনি। এই জন্যে জনগণকে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে, ইমানি চেতনায় বলিয়ান হয়ে, দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ করতে হবে। যদি কোনো নেতারা দেশের সাথে, জনগণের সাথে গাদ্দারি করে, তাদেরকে পরিত্যাগ করতে হবে। এই দেশকে পরিবর্তনের জন্য 2টা জিনিস প্রয়োজন। একজন ভালো নেতা চাই, একটা ভালো নীতি চাই। ভালো নেতা ছাড়া, ভালো নীতি ছাড়া দেশ ও জাতির কোনো মুক্তি নাই। আজ ভালো নেতা কি? ভালো নেতা কেমন? যে না দুর্নীতি করবে না, স্বৈরাচারের সাথে আপোষ করবে না, জনগণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। আর এমন একটা নীতি লাগবে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নীতি, আদর্শ, মানবতার মুক্তির সনদ, তার নাম হল ইসলাম। আজকে যারা গণতন্ত্র করেন, আজকে যারা সমাজতন্ত্র করেন, আজকে যারা প্রজাতন্ত্র করেন, আজকে যারা ধর্মীয় জগৎ বলেন, আপনি ইসলাম স্টাডি করেন, দেখবেন এর মধ্যে সব কিছু আছে, জবাবদিহিতা আছে। এখন জবাবদিহিতা নাই। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যতদিন সঠিকভাবে তোমাদের পরিচালনা করব, ততদিন তোমরা আমাকে আনুগত্য করবে, যখন আমি এর বাইরে চলে যাবো তোমরা আমাকে প্রত্যাখ্যান করবে। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু লোক বলেছেন কি, যে আমি যদি কোরআন হাদিস মোতাবেক ভালো আদর্শের বিপরীতে কোনো কাজ করি, তোমরা আমাকে কিভাবে সংশোধন করবে? একজনের খাপের মধ্যে একটা তরোয়াল বাড়ি করে দিল, এইটা দিয়ে তোমাকে শাস্তি করে দেওয়া হবে। ওমর বললেন, আল্লাহ আমি শুকরিয়া জানাই যে আমার মতো একজন ভুল করলে আমার দলের মধ্যে এমন লোক আছে যে তরোয়াল দিয়ে আমাকে সোজা করে দেবে, আমার সামনে সে কথা বলে। আর আজকের মাথা নিচ হয়ে যায়, এই স্বৈরাচারের সাথে আঘাত করে, গোপনে প্রকাশ্যে রাজনীতি করে, রাজপথে গোপনে শরীরের সাথে আঘাত করে। এই মুনাফিকি, এই নেফাকির দ্বারা দেশ ও জাতির কোনো কল্যাণ হতে পারে না। এই জন্য আমি ববি হাজরাত ভাইকে অনুরোধ জানাই, উনি একটা কথা উল্লেখ, প্রহসনের উপজেলা নির্বাচন সবগুলোই প্রহসনের। যারা বয়স্ক আছেন, 70 নির্বাচন দেখেছেন, পরবর্তী যতগুলো নির্বাচন সবগুলোই কিন্তু প্রহসনের। কি বোঝেন নাই? কি সবগুলো প্রহসনের না? কি দেখছেন নাকি প্রহসন? সবগুলোই কিন্তু প্রহসন। আমরা এখন নগদ যারা আছে, হ্যাঁ নগদ নারায়ণ, এদের বিরুদ্ধে কথা বলি, কিন্তু পুরানো দিনের কথা বলি না। আবার এই স্বৈরাচারের পতন হলে আবার যারা আসবে ক্ষমতায়, তাদের বিরুদ্ধে আবার আন্দোলন করা লাগবে। কি বোঝে নাই নাকি? এইভাবে ঘুরাইয়া ফিরাইয়া কতকাল আমরা আমাদের রূপ পরিবর্তন করব। আজ এই স্বৈরাচার, কাইল ওই স্যার, এরশাদ সাহেব স্বৈরাচার ছিলেন না? এই তার বিরুদ্ধে আন্দোলন করছে না? আর এরশাদ সাহেবের কথা কেউ কয় স্বৈরাচার? এর আগে যারা খালেদা জিয়ার বিরুদ্ধে এই সমস্ত দল একসাথে হইয়া যুগপথ আন্দোলন করছে না? এখন কি খালেদা জিয়া কেউ স্বৈরাচার কয়? আবার এই সরকার পতন হলে যারা ক্ষমতা আসবে,
আমার সাথে অনেক নেতাদের কম বেশি যোগাযোগ। আমি একটা কথা বলছি অনেক বড় দলকে, যে একটা ওয়াদা আপনাদের করতে হবে যে সরকার পতনের পরে যারা ক্ষমতায় আসবে তাদের বিরুদ্ধে আবার আন্দোলন করতে না হয়। সংগ্রামী ভাইরা আমার, আসুন এই জরাজীর্ণ আজে বাজে রাজনৈতিক সংস্কৃতি বাদ দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাজনীতি শ্রেষ্ঠ, অর্থনীতি শ্রেষ্ঠ, শিক্ষা শ্রেষ্ঠ, সমাজনীতি শ্রেষ্ঠ, জবাবদিহিতা শ্রেষ্ঠ, এই রাজনীতি আমরা করি তাহলে ঐক্য করা সম্ভব। তাছাড়া কিন্তু কোনো আদর্শই পচা গান্দা দূষিত বিষাক্ত রাজনীতির মাধ্যমে কোনোদিন জাতীয় ঐক্য করা সম্ভব না। এই জন্য আমি ভাইদেরকে অনুরোধ করবো, সাংবাদিক বলেন, তরুণ রাজনীতি বলেন, মুরব্বী রাজনীতিবিদ বলেন, দেশপ্রেমিক মানুষ বলেন, দেশপ্রেম মুগ্ধ না হলে, ইমানে বলে বলিয়ান না হলে এই জালেম স্বৈরাচার জুলুমের বিরুদ্ধে কখনো আন্দোলন করা যাবে না। আল্লাহ রাসূল পরিষ্কার বলছেন, আফজালুল জিহাদে কালিমাতুন হাক্কে ইনদা সুলতানে জায়ের। জালেম শাসকের সামনে হক কথা বলা সর্বোত্তম জিহাদ। আজকের এই জালেমের মধ্যে একটি আদর্শ, সেটা আমরা দুর্নীতিমুক্ত দেশ চাই, সন্ত্রাসমুক্ত দেশ চাই, জালেম সরকারের ক্ষমতায় দেখতে চাই না। একটা আন্দোলন করি, যারা দুর্নীতি, যারা সন্ত্রাস করে, টাকা পাচার করে, তাদেরকে আজীবনের জন্য রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আজকে দুর্নীতি করবে আর রাজনীতি করবে, জনগণের উপরে সর হইয়া হাজার হাজার কোটি টাকা পাচার করবে, একটা দেশ দ্রব্যমূল্য ক্রয় করে, দেখেন না, 9,000 জিনিস 46 লাখ টাকা, হ্যাঁ, 36,000 জিনিস 2,05,00,000 টাকা। মানে কি? জাতীয় দুশ্মন, জাতীয় বেঈমান, জাতীয় গদ্দার, আর হলো পঞ্চম বাহিনীর লোক। এই জন্য প্রিয় দিনী ভাইরা আমার, তরুণ রাজনীতিবিদ ভাইরা আমার, আসুন, বারবার ওষুধ খাওয়া যায় না, এক বুদ্ধিমান এক গর্তে দুইবার পড়ে না। প্রহসন, এদের নির্বাচনকে প্রহসন বলেছি, 73-এর নির্বাচনকে প্রহসন বলেছি, বারবার সবগুলোকেই প্রহসন বলেছি, কিন্তু এইখানে নির্বাচন করতে প্রহসন বলতে পারেন না আপনারা। তাই দেখালো আমাদের যারা এখন ক্ষমতায় আছে রাজনৈতিক ক্ষেত্রে এখানের চেয়েও খারাপরা। শেখ মুজিব সাহেব স্বাধীনতার স্থপতি ক্ষমতা আসার পরে কি বললেন? আমি, আমার বন্ধু আছে একজন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় শক্তি এমপি আছিল, আমি বললাম, ভাই তোমরা যে বক্তব্য দাও, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই কথাটা যেভাবে শোনাও, তুমি এই কথাটা কেন বলো না যে আমার চাটার দলেরা, আমি খরচ করে ভিক্ষা করে আনি, আমার চাটার দলে সব খেয়ে চুতমার করে দেয়, হ্যাঁ, এই কথাটা কেন তোমরা বাজাও না? এটাও তো শেখ মুজিবুর ভাষণ, কি বলেন, ঠিক না? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দেবতার ভাষণ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম দেবতার ভাষণ। হ্যাঁ, চাটার দল সব চেটে করে খাই শেষ করে ভিক্ষা করে আনি, লজ্জা করে না, এটাও তো তার ভাষণ, এইটা বাজাও না কেন? প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আত্মপর্যালোচনা করি, আত্মসমালোচনা করি, আমরা আত্মউপলব্ধিকে উন্নয়ন করি। তাহলে আজকের আমরা বিভিন্ন দল মত একত্র হওয়ার মানে দেশপ্রেম উদ্বুদ্ধ হতে হবে, ইমানে বলে বলিয়ান হতে হবে। তাহলেই আমরা এই জালেমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, প্রশাসন সরকারের বিরুদ্ধে, প্রশাসন নির্বাচনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো। বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াতে একটা কার্যকরী একটা পদক্ষেপ নিতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে রাজনীতি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।